আসসালামু আলাইকুম। আমি মুনতাহা। আমি আজকে কোষ নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। আমার আলোচনাটা প্রথমে আমি বাংলাতে এক্সপ্লেইন করব বোঝার সুবিধার জন্যে, তারপরে সেটাকে একটু ইংরেজিতে বলার চেষ্টা করব। তো প্রথমে কোষ রস নিয়ে কথা বলি। কোষের বাইরের দিকেও রস থাকে, ভেতরের দিকেও রস থাকে। বাইরের যে রসটা থাকে সেটাকে বলা হয় এক্সট্রা সেলুলার ফ্লুইড, আর ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। তো এই ফ্লুইডগুলোতে অনেক ধরনের ইলেকট্রোলাইট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড অ্যাটসেট্রা। তো এগুলোর মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম হলো প্রাইম এলিমেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রোলাইট অর এলিমেন্ট। তো এই সোডিয়াম পটাশিয়ামের মধ্যেও আবার দেখা যায় যে বাইরের দিকে একটার প্রাধান্য থাকে, ভেতরের দিকে একটার প্রাধান্য থাকে। বাইরের কোষরসে সোডিয়ামের প্রাধান্য থাকে আর পটাশিয়াম সেখানে কম থাকে, কিন্তু ভেতরের কোষরসে পটাশিয়ামের পরিমাণটাই বেশি থাকে, সোডিয়ামের পরিমাণটাই কম থাকে। তো এটাকে ইংরেজিতে বললে এমন হয়, দ্য এক্সট্রাসেলুলার ফ্লুইড contains a large amount of sodium but only a small amount of potassium. The opposite is true in the intracellular fluid. কোষের রস নিয়ে আলোচনাটা গেল, এরপরে কোষের যে আবরণ থাকে সেটা নিয়ে বলবো। কোষের আবরণ বললেই মাথায় আসবে লিপিডের কথা আর প্রোটিনের কথা। কোষের আবরণ মূলত লিপিড বাইলেয়ার এবং তার মাঝে মাঝে কিছু প্রোটিন দিয়েই গঠিত। তো প্রথমে লিপিড বাইলেয়ারটা নিয়ে বলি। লিপিড বাইলেয়ারের কাজ হলো সেটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে, বাধা হিসেবে কাজ করবে। কিসের বিরুদ্ধে? পানির বিরুদ্ধে এবং পানিতে দ্রবণীয় বস্তুগুলোর এগেইনস্টে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে। পানি যেন কিছুতেই লিপিড বাইলেয়ারকে পাস করতে না পারে। কিন্তু এই লিপিড বাইলেয়ারে আবার লিপিডের দ্রবণীয় বস্তুগুলোর ক্ষেত্রে অনুমতি দিবে যে হ্যাঁ তোমরা পাস হও। তো এই যে লিপিডকে পাস হতে দিচ্ছে, পানিকে দিচ্ছে না, কারণটা কি? পানির ধর্মই হলো পানি চর্বির সাথে মেশে না, এটা তাদের ধর্মই। এই ধর্মের কারণে এটা হয়। লিপিড পানিকে এবং পানিতে দ্রবীভূত পদার্থগুলোকে পাস হতে দেয় না। লিপিড কেবলমাত্র লিপিডে দ্রবণীয় বস্তুগুলোকে পাস হতে দেয়। এই যে লিপিডে দ্রবণীয় বস্তুগুলো পাস হয়, এটা আবার কীভাবে পাস হয়? প্রক্রিয়াতে অনেক আছে, ব্যাপন আছে, অভিস্রবণ আছে, ইমবাইবিশন আছে, অনেকগুলো আছে। তো এই লিপিডে দ্রবণীয় বস্তুগুলো পাস হয় ব্যাপনের মাধ্যমে, ব্যাপন তথা ডিফিউশনের মাধ্যমে এরা পাস হতে পারে। তো এই বিষয়টাকে ইংরেজিতে বললে এমন হয়, দ্য লিপিড বাইলেয়ার constitutes a barrier against the movement of water molecules and water soluble substances between the extracellular fluid and intracellular fluid compartments. লিপিড বাইলেয়ারটা পানি এবং পানিতে দ্রবীভূত বস্তুসমূহের এগেইনস্টে একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। ওই যে কনস্টিটিউটিং আ ব্যারিয়ার বললাম, কনস্টিটিউট মানে নির্মাণ করা, তৈরি করা, একটা ব্যারিয়ার তৈরি করে এই পানি এবং পানিতে দ্রবীভূত পদার্থগুলোর এগেইনস্টে। কোন জায়গাটায় ব্যারিয়ার তৈরি করে? ওই যে এক্সট্রা সেলুলার ফ্লুইড আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মাঝখানে, সেটাই বললাম। এটা তাহলে লিপিড বাইলেয়ারের পানিকে বাধা দেওয়ার কাজটা চললো। The lipid bilayer allow the movement of lipid substances. The lipid substances can directly diffuse through the lipid bilayer. তাহলে লিপিড বাইলেয়ারটা লিপিডের দ্রবীভূত পদার্থগুলোকে পাস করার অনুমতি দেয়
এবং লিপিড বাইলেয়ারগুলো ডিরেক্টলি ওই লিপিডে দ্রবীভূত পদার্থগুলো ডিরেক্টলি ডিফিউজ করতে পারে কার মধ্য দিয়ে, ওই লিপিড বাইলেয়ারের মধ্য দিয়ে। তারপরে আসি মেমব্রেন প্রোটিন নিয়ে। এই যে মেমব্রেন প্রোটিন মলিকিউলগুলো আছে, এগুলো আবার পানির বন্ধু। কিভাবে বন্ধু হয়? এরা পানিকে পাস করতে দেয়। কিভাবে পাস করতে দেয়? এরা একটা চ্যানেল তৈরি করে, এরা একটা ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে, এরা একটা অল্টারনেটিভ পথ তৈরি করে পানিকে বাইরে থেকে ভিতরের দিকে আসতে হেল্প করে। তো এই যে প্রোটিনগুলো হেল্প করতেছে, এই হেল্প করার উপর ভিত্তি করে কিন্তু প্রোটিনেরও আবার ভাগ হয়, ট্রান্সপোর্ট প্রোটিন, চ্যানেল প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন। তো এরা এখন কীভাবে হেল্প করে এটা একটু দেখি। দ্য মেমব্রেন প্রোটিন মলিকিউলস interrupt the continuity of lipid bilayer, constituting an alternative pathway through the cell membrane. এটার মানেটা এমন হচ্ছে যে এই মেমব্রেন প্রোটিন মলিকিউলগুলো লিপিড বাইলেয়ারের কাজকে বাধা দেয়। কিভাবে কাজকে বাধা দেয়? একটা অল্টারনেটিভ পথ সৃষ্টি করে লিপিড বাইলেয়ারের কাজকে বাধা দেয়। তো এটাই বলতেছে যে এই বাধা দিল, তারপরে কি করবে? সাম পেনিট্রেটিং প্রোটিন ক্যান ফাংশন অ্যাজ ট্রান্সপোর্ট প্রোটিন। এইসব অনুপ্রবেশকারী প্রোটিনগুলো ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করে। সাম প্রোটিনস allow the free movement of water as well as selective ions or molecule all the way through the membrane. These proteins are called channel protein. কিছু প্রোটিন আবার এই পানির মুভমেন্টকে হেল্প করে। ওই যে ওখানে একটু আগে বললাম যে একটা অল্টারনেটিভ যে পাথওয়ে সৃষ্টি করে, ওই অল্টারনেটিভ পাথওয়েটা সৃষ্টি করে হলো ট্রান্সপোর্ট প্রোটিন। আর এই পানিকে যে নিয়ে যায়, পানিকে যেই প্রোটিনগুলো নিয়ে যায় এবং এই পানির সাথে সাথে সিলেক্ট করা কিছু মলিকিউল বা আয়নকেও যে প্রোটিনগুলো নিয়ে যায়, সেই প্রোটিনগুলো হলো চ্যানেল প্রোটিন। আদার প্রোটিনস আর কল্ড ক্যারিয়ার প্রোটিন, bind with molecules or ions that are to be transported, and conformational changes in the molecules then move the substances through the interstices of the protein to the other side of the membrane. এখানে বলতেছে যে ক্যারিয়ার প্রোটিনগুলো কিছু মলিকিউল বা আয়নের সাথে বন্ধন গঠন করে, বাইন্ড উইথ বলেছিলাম, বন্ধন গঠন করে এরা ট্রান্সপোর্ট হতে পারে। আবার এরা প্রয়োজনে মলিকিউলগুলোর মধ্যে কনফরমেশনাল চেঞ্জ হতে পারে, মানে আকৃতিগত পরিবর্তন ঘটাতে পারে, ঘটিয়ে এরা ট্রান্সপোর্ট হতে পারে। ইন্টারস্টিসিস বললাম, ইন্টারস্টিসিস মানে হলো ফাঁক ফোকর, ওই যে প্রোটিনের যে ফাঁক ফোকরগুলো আছে সেটার মধ্য দিয়ে পাস হতে পারে টু দ্য আদার সাইড, অন্য পাশে, মানে মেমব্রেনের এক পাশ থেকে আরেক পাশে তারা চলে গেল। তারপরে বলতেছি দ্য চ্যানেল প্রোটিনস অ্যান্ড ক্যারিয়ার প্রোটিনস আর ইউজুয়ালি সিলেক্টিভ ফর দ্য টাইপস অফ molecules or ions that are allowed to cross the membrane. এই চ্যানেল প্রোটিন আর ক্যারিয়ার প্রোটিনগুলো মূলত এই মলিকিউল বা আয়নের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের হয় এবং এগুলো এই মেমব্রেনটা ক্রস করতে হেল্প করে, টু ক্রস দ্য মেমব্রেন। এই তো নিয়ে আলোচনা গেল যে কোষের ফ্লুইড সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানলাম, কোষের মেমব্রেন সম্পর্কে জানলাম যে সেখানে লিপিড বাইলেয়ার থাকে, প্রোটিন থাকে, এরা কীভাবে পাস হতে হয়, একটু ছোট্ট একটু আলোচনা। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন আলোচনা নিয়ে আবার কোনো একদিন তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।